উঠছে গেরুয়া আবির, তমলুকের ছবি। এবং সেখানে কিন্তু এখন থেকেই দেখছেন নারী পুরুষ নির্বিশেষে জয় শ্রীরাম চলছে এবং কিভাবে নাচছে গোটা গ্রাম বেরিয়ে পড়ছে। হ্যাঁ, সেখানে একটা ছোট নির্বাচন হয়েছে, সেখানে জয় এসেছে এবং সেই জয় কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। এবারের পশ্চিমবঙ্গের যে লোকসভা নির্বাচন হতে চলেছে, সেখানে পশ্চিমবঙ্গের যে কটা কেন্দ্র নজর কাড়া হবে তার মধ্যে তমলুক কিন্তু অন্যতম। না, এই কারণে নয় যে সেখানে খুব হাড্ডাহাড্ডি ফিনিশ হবে, খুব ফটো ফিনিশের একটা লড়াই হবে, সেরকম কোনো ব্যাপার নয়। এখানে যে কারণে এই কেন্দ্রটি নজর কাড়া হতে চলেছে, এই কেন্দ্রে এখনও বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করেনি, কিন্তু খুব সম্ভবত অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি, তিনি এই আসন থেকে বিজেপির প্রার্থী হতে চলেছেন। এবং তমলুক জুড়ে, গোটা বাংলা জুড়ে যে 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 একটা উচ্ছ্বাস, যে একটা প্রত্যাশা তৈরি হয়েছে, সেটা হচ্ছে দেশের পরবর্তী আইনমন্ত্রী হতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি যদি জেতেন। আর তাই তমলুকবাসী নিজেদের অত্যন্ত ভাগ্যবান মনে করছেন এরকম একজন ক্যান্ডিডেট বিজেপি তাদের কেন্দ্রের জন্য ভেবেছে। এবং তারাও যেন কোথাও মনে মনে তৈরি হয়ে যাচ্ছেন যে এই মানুষটিকে রেকর্ড সংখ্যক একটা মার্জিনে জেতাতে হবে, যাতে করে ভারতবর্ষও মনে রাখে যে তমলুকবাসী কতখানি ভালোবাসেন এই মানুষটাকে, বাংলা কতখানি ভালোবাসে এই মানুষটাকে, এবং তার যে যোগ্য জায়গাটা সেটা যেন কেন্দ্র সরকার তাকে দিতে পারে। এই দিকে যখন একদিকে এই প্রত্যাশা তৈরি হচ্ছে, সেখানে আবেগ উচ্ছ্বাস চলছে, অন্যদিকের ছবিটা তার বিপক্ষে তৃণমূল কংগ্রেস যাকে দাঁড় করিয়েছে, সেই দেবাংশু ভট্টাচার্য গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হয়ে যাচ্ছে এবং এখান থেকে ওখান ছুটে বেড়াচ্ছেন, কি করবেন বুঝতে পারছেন না। এমন এমন প্রতিশ্রুতি দিচ্ছেন যে সেটা নিয়ে লোকজন উজ্জীবিত হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে কি, তার সেই বালখিল্য কথায় হেসে একে অপরের গায়ে কার্যত গড়িয়ে পড়ছেন। এই দুই ভিন্ন চিত্র উঠে আসছে এবং তমলুকের ছবিটা যেন দিন দিন স্পষ্ট করে দিচ্ছে যে কিসের সঙ্গে কিসের লড়াই হচ্ছে। যেটা শুভেন্দু অধিকারী বলেছিলেন, একদিকে গঙ্গা আর একদিকে কি যেন একটা আছে, সেটাই যেন সত্যি। তমলুকে কি হলো কালকে গোটা দিন জুড়ে, বেশ ইন্টারেস্টিং অনেক কিছু তথ্য কিন্তু উঠে এলো, সেগুলোই এক এক করে তুলে আনবো এই প্রতিবেদনে। শেষ অবধি দেখুন, অনেক কিছু ইন্টারেস্টিং থাকতে চলেছে। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, গতকাল তমলুকে একটা ছোট্টখাট্ট নির্বাচন হয়ে গেছে এবং সেই নির্বাচনটা কিন্তু যথেষ্ট ইঙ্গিতবাহী। কি জানা যাচ্ছে যে তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের পদুমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল। মোট 12টা আসন ছিল এবং সেখানে তৃণমূল, বিজেপি, সিপিএম সকলেই প্রতিদ্বন্দ্বিতা করে। মানে সমবায় সমিতিতে তো সরাসরি এরকম প্রতীক দিয়ে হয় না, তাদের সমর্থিত প্রার্থীরা ছিলেন। এবং যখন ফলাফল বেরিয়েছে, দেখা যাচ্ছে যে 8টা আসনে জয় পেয়েছে বিজেপি, ফলে সেই সমবায় সমিতি পুরোপুরি বিজেপির দখলে চলে গেছে। অন্যদিকে 4টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। সবথেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, এখানে মোট 5টা গ্রাম পঞ্চায়েত এখানে কিন্তু এই গ্রাম এখানে ছিল। তার মধ্যে হচ্ছে পদুমপুর, ঘোড়াঠাকুরিয়া, ধুরপা, রাজগোদা এবং পোলন্দা। এই যে 5টা গ্রাম রয়েছে, 545 জন ভোটার ছিলেন এবং সেখানে সেই জয়টা যারা ছিনিয়ে নিয়েছেন। এবার এই জয়টা বিজেপিকে মোরালি বুস্ট আপ করবে, এই কারণেই এইখানে জয়টা ছিনিয়ে নেওয়াতে দুটো জিনিস স্পষ্ট হয়ে গেছে। এক, বিজেপি তো জিতছেই এবং ব্যাপক ব্যবধানে জিতছে, ব্যাপক আসনে জিতছে। 2/3 তারা নিয়ে চলে যাচ্ছে, 1/3 পড়ে থাকছে তৃণমূল কংগ্রেসের কাছে। এবং আরেকটা সম্ভাবনা যেটা বাংলায় নাকি খুব উজ্জ্বল হচ্ছে, সেটা বিজেপির উপর সাধারণ মানুষ একটু হলেও ক্ষুণ্ণ, কেননা যে দুর্নীতি নিয়ে কথাবার্তা চলছে, সেখানে যে অ্যারেস্টগুলো হচ্ছিল, সেই অ্যারেস্টটা মনের মতো হচ্ছে না। ফলে কোথাও একটা সেটিং পলিটিক্স আছে, এটাতে নাকি মানুষ প্রভাবিত হয়েছেন এবং তার ফলে একটা বড় অংশের ভোট যারা রামে দিয়েছিলেন তারা এবার বামে দিয়ে দেবেন। ফলে এই ভোট কাটাকাটিতে তৃণমূল নাকি বহু আসনে বেরিয়ে যাবে। এখানে যেটা দেখা যাচ্ছে, সিপিএম বা বামেদের কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না সেই রকম কোনো সম্ভাবনা নেই যে বিজেপির উপর আস্থা নেই এবং সেই জায়গা থেকে বামফ্রন্ট কংগ্রেসকে ভোটটা দিতে হবে। অর্থাৎ যে ইঙ্গিতটা স্পষ্ট, লড়াইটা বিজেপি বনাম তৃণমূল, সেখানে লড়াইয়ে বামফ্রন্ট কংগ্রেস কোথাও নেই এবং সেই লড়াইয়ে তৃণমূলকে হটাতে গেলে, দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা করতে গেলে বিজেপি ছাড়া কোনো জায়গা নেই। এবং সেখানকার যারা বিজেপি কর্মী সমর্থক বলছেন যে এটা ছোট নির্বাচন হতে পারে, কিন্তু যেখানে তৃণমূল এসে ঢেলে প্রচার করছে, একের পর এক অবাস্তব সব প্রতিশ্রুতি দিচ্ছে এবং যেখানে এখনও আমাদের প্রার্থীর নাম ঠিক হয়নি, কিন্তু এখানে গেরুয়া আবেগটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে এবং প্রার্থীর নাম ঘোষণা হলে যে প্রচারের ঝড় উঠবে, সেই ঝড়ে তৃণমূল কংগ্রেসে কোথায় উড়ে যাবে সেই জায়গাটাই স্পষ্ট হয়ে যাচ্ছে। তার পাশাপাশি কর্মীদের, তাদের মনোবল কিন্তু অনেক চাঙ্গা হবে। এখানে দেখছেন এই মিছিলে মহিলারা বাচ্চাদের নিয়ে
অবধি হাঁটছে এবং সেখানে তারা রীতিমতো নৃত্য করছে। মহিলারাও এরকম স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছেন, মানে কতখানি রাজনৈতিক আবেগ এই জায়গাটা কাজ করছে। তমলুকবাসী বলছেন এটা তাদের কাছে কার্যত দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ। এই তৃণমূল কংগ্রেসকে না হারালে, তাদেরকে একদম মিটিয়ে না দিলে তাদের যেন কোথাও গিয়ে শান্তি হচ্ছে না। এইটা যেমন একদিকে ছবি উঠে আসছে, অন্যদিকে প্রচারে বেরিয়েছেন দেবাংশু ভট্টাচার্য, যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন, এবং সেখানে গিয়ে তিনি অঙ্গীকার করছেন যে তমলুকে তিনি এইমস হাসপাতাল তৈরি করে দেবেন। শুধু তাই নয়, তিনি টোল ফ্রি নাম্বার করে দেবেন। শুধু তাই নয়, তিনি ডবল ইঞ্জিন সরকার বানাবেন। এবং তার এইসব কথাবার্তা শুনে সকলেই বলছেন হ্যাঁ ঠিকই আছে, তৃণমূল কংগ্রেস যে এই আসনটাই লড়াইয়ের আগেই হেরে গেছে এবং তাই বালখিল্য একটা প্রার্থী করে দিয়েছে, কাউকে একটা দাঁড় করাতে হয় একটা নাম দিয়েছে, আর তিনি এসে রাজনীতির অকথা বোঝেন না সেটা প্রতি পদে তিনি প্রমাণ করে দিচ্ছেন। হচ্ছে এইমস তৈরি করে দেবেন দেবাংশু ভট্টাচার্য, তার কী জায়গাটা রয়েছে, কোন জায়গা থেকে তিনি এইমসটা তৈরি করবেন, এইমসের মানেটাও তিনি বোঝেন। একটা যেখানে কল্যাণীতে এইমস হয়েছে সেখানে তমলুকে এইমস হবে, হতেই পারে, কিন্তু তার সেই জায়গা থেকে কি যোগ্যতা রয়েছে যে তিনি সেই এইমসটা সেখানে নিয়ে চলে আসবেন? কোনো রকম কোনো জায়গাটা আছে? তারপর তিনি বলছেন যেখানে ডাবল ইঞ্জিন সরকার হবে। কীরকম ডাবল ইঞ্জিন সরকার হবে? তিনি বলছেন রাজ্যে তো তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছেই, আমার ডাবল ইঞ্জিনের কনসেপ্টটা একটু অন্য। কেন্দ্রেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবে এবং বাংলার যে উন্নয়নটা হচ্ছে সেটা গোটা ভারতবর্ষে ছড়িয়ে দেবে। তাই কেন্দ্রে এবং বাংলায় একই সরকার থাকবে, একই দলের সরকার থাকবে, আর সেই জায়গা থেকে এই ডবল ইঞ্জিন সরকার হবে আর তমলুকের আমি উন্নয়ন করব। মানে 42 পেয়ে প্রধানমন্ত্রী হবেন, যেমন তার নেত্রী তেমন তিনি। আর এইসব কথাবার্তা শুনছে আর লোকে ফিক করে হেসে যাচ্ছে যে কাকে পাঠিয়েছে। একটা পলিটিক্যাল কাউকে দিতে পারতো, একটা বুথ স্তরের কাউকে দিতে পারতো, যে বুথের ওই পাতাগুলো উল্টো অন্তত দেখেছে সেরকম কাউকে করতে পারতো। যে রাজনীতির কিচ্ছু বোঝে না তাকে পাঠিয়েছে আর এই ধরনের কথাবার্তা বলছে। আর তার উপরে শুরু হয়েছে চূড়ান্ত গোষ্ঠীদ্বন্দ্ব। প্রথম দিনই তার নাম ঘোষণা হওয়ার পরই নন্দীগ্রাম এলাকা থেকে দলে দলে সংখ্যালঘু তারা তো চলে গেছে বিজেপিতে এবং গিয়ে বলেছে যে না, তৃণমূলটা আর করা যায় না। তারপর এই দেবাংশু গিয়েছিলেন, নন্দীগ্রামেই গিয়েছিলেন, সেখানকার যিনি সভাপতি আছেন তিনি তাকে বিভিন্ন জায়গায় ঘোরাচ্ছেন। আর সেই জায়গাকার যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সেনাপতি ছিলেন বিধানসভা নির্বাচনে, সেই শেখ সুপিয়ান, তিনি দেয়াল লিখন করে বেশ কিছু লোকজন নিয়ে দাঁড়িয়েছিলেন। দেবাংশু সেই দিক দিয়েই যাননি। ফলে শেখ সুপিয়ান ক্ষোভে ফেটে পড়েছেন, বলছেন যে পঞ্চায়েত নির্বাচনে যারা তৃণমূল কংগ্রেসটাকে ডুবিয়েছিল তারাই দেবাংশুকে এলাকা চেনাচ্ছে এবং যারা তৃণমূল কংগ্রেসটা করে তাদেরকে ইগনোর করে যাচ্ছে। এর ফলে বিজেপি তো এখানে প্রচণ্ড স্ট্রং, তারা তো তাদের ভোটটা করিয়ে নেবে, কিন্তু তৃণমূল কংগ্রেসের যে ভোটটা ছিল তারাও যখনই প্রার্থীর নাম দেখবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে ভোট দেবেন। এবং এরপরেও যারা মাটি কামড়ে পড়ে থেকে লড়াইটা করার কথা ভাবছিলেন এই ধরনের অসভ্যতার জন্য, এই ধরনের ইগনোরেন্সের জন্য, তারা কখনোই আর ভোটটা করতে যাবেন, হয় ভোট দেবেন না, আর ভোট দিলেও দেবাংশুর মতো প্রার্থীকে শিক্ষা দিতে তারা উল্টো দিকে ভোটটা দিয়ে দেবেন। ফলে কার্যত বিজেপি শিবির বলতে শুরু করেছে, গেরুয়া শিবির বলতে শুরু করেছে যে এখানে আমরা আপাতত ভাবছি কোন কোন পথ দিয়ে আমাদের বিজয় মিছিলটা বেরোবে, সেই বিজয় মিছিলে কে কে থাকবেন, আবিরটা তো খেলবো কিন্তু তার সঙ্গে সঙ্গে মিষ্টিটা কীরকম হবে এই নিয়ে আমরা আলোচনা করছি, বাকি কিছু আলোচনা করার দরকার নেই। মানে সত্যিকারের লড়াই বলতে যে কি হবে সেটা তো বোঝাই যাচ্ছে, প্রার্থী ঘোষণা হলে এই তমলুক কেন্দ্রে হয়ে যাবে। কিন্তু দুটো দলের যে দুটো ডিফারেন্সের জায়গা দেখা যাচ্ছে, একটা দল এরকম ছোট ছোট নির্বাচন সেগুলোকেও সিরিয়াসলি নিচ্ছে এবং কার্যত উড়িয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেস সেখানে কোনো রকম কোনো কায়দা করতে পারছে না, অনেক চেষ্টা করছে কিন্তু ভরাডুবি হচ্ছে, প্রচারে ঝড় উঠছে না এবং সেখানে তাদের প্রার্থী এমন বালখিল্যের মতো কথা বলছেন তাতে লোকজনের কাছে হাসির উদ্রেক হচ্ছে। যে কটা লোক এখনও তার প্রচারে আছে আগামী দিনে তারা সঙ্গে যাবেন কিনা ভাবছেন, কেননা তাদেরকে এমন কটূক্তি সাধারণ মানুষের কাছ থেকে শুনতে হচ্ছে প্রার্থীর মুখে এইসব কথাবার্তা শুনে। তো সেই জায়গায় আর বলার কিছু নেই। আর তার উপরে যেটা বুমেরাং হয়ে গেছে, আরও তার এগেনস্টে যাচ্ছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে কিছু অশ্লীল জিনিস পেপার কাটিংয়ের নাম করে ভাইরাল করানোর চেষ্টা করা হয়েছিল। সেই অসভ্য কুরুচিকর মানসিকতাটা যখনই তৃণমূলের কেউ ভোট চাইতে দরজায় দরজায় যাচ্ছেন, সাধারণ মানুষ সেইটা নিয়ে প্রশ্ন করছেন যে এমনিই তো তোমাদের চোর চিটিংবাজ বলা হতো, তোমাদের মন্ত্রীগুলো জেলে গড়াগড়ি খাচ্ছে, এখন এই ধরনের অসভ্যতাও করতে এসেছো। যদি রাজনৈতিক লড়াইটা করতে হয় রাজনৈতিক পয়েন্টে লড়াইটা করো না,
আদর্শগত দিক থেকে লড়াইটা করো না। এইসব অসভ্যতা করছো আর তোমরা সেখানে প্রার্থী নিয়ে এসেছো আমাদের কাছে প্রচারে ভোট চাইতে, লজ্জাও করছে না? এই ধরনের কথাবার্তায় নাকি সেখানকার কর্মীদের শুনতে হচ্ছে, ফলে প্রচণ্ড প্রচণ্ড তাদের মনোবল হারাচ্ছে এবং শেষ অবধি প্রচারে কতজন থাকবেন এবং কোনো রকম কোনো সেই জায়গায় প্রচারে সহযোগিতা করবেন সেই জায়গাটাই তারা ভাবনা চিন্তা করতে শুরু করেছেন। ফলে সব মিলিয়ে তমলুকের চিত্রটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। অভিজিৎ গাঙ্গুলির জয়, এখানে তো দেওয়াল লিখন যেন স্পষ্ট হয়ে গেছে। এখন ব্যবধানটা কতটা হবে, সত্যিই রেকর্ড মার্জিন করতে পারবেন কি না, সেই জায়গা নিয়েই তমলুক জুড়ে শুধু আলোচনা চলছে। আর অন্যদিকে শাসক শিবিরে শুধুই অন্ধকার আর হতাশা। কি বলবেন তমলুকের এই চিত্রগুলো নিয়ে? কি বলবেন বিজেপির এই জয়ের সেলিব্রেশন এবং সব মিলিয়ে আগামী দিনে এখানে বিজেপি প্রার্থী হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা হওয়ার পর যে আবেগটা, যে উচ্ছ্বাসটা উচ্ছ্রে পড়বে, তার জন্য যে অপেক্ষা, সেইটা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।